আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। তারেক রহমানকে আসলে পরামর্শ দিচ্ছেন কারা, কারাই বা তাকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন? বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম এবং আজকে এটি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আলোচনা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল গিয়েছিলেন, তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন, ব্যাপক আয়োজন, এবং সেখানে আমরা দেখলাম যে একদম বড় করে কৃষি কার্ডের যে ছবিটা দেখলাম, সেখানে কবির হোসেন নামে একজনকে এই কৃষি কার্ডটি দেওয়া হয়েছে। কিন্তু এখন তো অবাধ তথ্য প্রযুক্তির যুগ, এখন কোনো কিছুই আসলে লুকিয়ে রাখা যায় না। আমরা যেটা দেখলাম যে এই কবির হোসেন আসলে অরিজিনাল কৃষক না, ভুয়া। তিনি আইফোন ব্যবহার করেন, গাড়িতে চলেন, বিদেশ ভ্রমণ করেন, এই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কেন বাংলাদেশে কি কৃষকের অভাব পড়েছে? এত এত কৃষক থাকতে কেন একটা সচ্ছল লোক যে কৃষক নয় তাকে সাজিয়ে তারেক রহমানের সামনে এই কৃষক হিসেবে এই কার্ডটি উদ্বোধন করা হলো তাকে দিয়ে? এই যে লোকটি বা যারা এই প্ল্যানটি করেছিল তাদের কি ধারণা ছিল যে এটা গোপন রাখা যাবে এবং এই কবির হোসেন কৃষক হিসেবে এস্টাবলিশড হবে? এখন এটা নিয়ে কি ভাবছেন তারেক রহমান? এই যে গতকাল আমি এমনি একটু বলেছিলাম, এই কৃষি কার্ড আসলে কৃষকদের স্মার্ট কার্ড দেওয়ার বা কৃষকদের ভাগ্য উন্নয়নে এই গত 15 বছর ধরে যে বৈপ্লবিক কাজগুলো, এই কাজগুলো তো মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের। তো আমরা তারেক রহমানের কাছে কিন্তু ইনোভেটিভ নতুন কিছু দেখতে পাচ্ছি না। তিনি শেখ হাসিনারই বিভিন্ন আইডিয়া, বলা যায় যে চুরি করে, নাম বদলে, যেমন কৃষককে স্মার্ট কার্ড দিয়েছেন শেখ হাসিনা এবং সেই স্মার্ট কার্ডে অনেক ইনফরমেশন থাকতো। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, একটু কাইন্ডলি শোনেন। ইতিহাসের সাথে এটা আমাদের একটু শোনা দরকার। দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো? এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ 71টি তথ্য থাকবে কৃষকের স্মার্ট কার্ডে। প্রকল্পের আওতায় 1,80,00,000 কৃষকের ডেটাবেস তৈরি করা হবে। দেয়া হবে স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রণোদনা, কৃষি উপকরণের ভর্তুকি ও ঋণ সহায়তার মতো বিভিন্ন সেবা পাবে কৃষকরা। আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি কৃষকদের হাতে তার ভর্তুকি টাকাটা যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সারা দেশে 1,62,00,000 কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করতে যাচ্ছে সরকার। এর মধ্যে 1 কোটি কৃষককে দেওয়া হবে স্মার্ট কার্ড। ডিজিটাল পদ্ধতি দিয়ে আমাদের কৃষকরা যাতে উপকারভোগী হতে পারে, তারা যেন সুযোগ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধির জন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তার সমাধানের উপায় কি সেটাও যেন জানতে পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য দেশের মানুষ পেতে পারবেন। মাত্র 5% সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো। 96 সাল থেকে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে বড়রা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি। সো এই কৃষকদের জন্য স্মার্ট কার্ড, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তো সেখান থেকে তো তারেক রহমান খুব বেশি কিছু ভালো কিছু করেননি, নতুন কিছু করেননি, বরং মাসে একটা কৃষক কত টাকা পাবে, তাও আবার সেই কার্ডটা প্রকৃত কৃষক কতজন পাবে, আদৌ পাবে কিনা সেই সন্দেহ এখন দেখা দিয়েছে এই কবির হোসেনের মতো ভুয়া কৃষকরা, যারা এখন উদ্বোধনে কৃষি কার্ড গ্রহণ করছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। তো এই টাঙ্গাইলে আরো একটা ব্লান্ডার করেছেন তারেক রহমান। তিনি বলেছেন 1979 সালে জিয়াউর রহমানের সময় যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির প্রতীক ছিল ধানের শীষ, সেটা নাকি ভাসানী ন্যাপের প্রধান
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। 1979 সালে ভাসানী সাহেব জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। কিন্তু এখানে একটু দেখেন, 79 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। যে ভাসানী 1976 সালের নভেম্বরে মারা গেছেন, তিনি 1979 সালে কি করে ধানের শীষ তুলে দেন? এই জন্যই বলছিলাম যে কারা তারেক রহমানকে পরামর্শ দেন, কারা তাকে তথ্য দেন। এই নিয়ে যখন খোঁজ খবর করছিলাম তখন আরো একটি বিস্ফোরক তথ্য পেলাম যে নয়াপল্টনে বিএনপির যে অফিস, এই অফিসটাও নাকি একসময় ভাসানী ন্যাপের অফিস ছিল এবং বিএনপি এটি দখল করেছে। তার মানে ভাসানী ন্যাপের অফিস দখল করেছে, ভাসানী ন্যাপের প্রতীক দখল করেছে এবং এটা যিনি মারা গেছেন 3 বছর আগে, সুতরাং এটা তো মনে হয় না মিউচুয়াল, এটা তো মনে হয় জোর করে দখল করা। তো তারেক রহমানকে যারা এই তথ্যটি দিয়েছিলেন যে মাওলানা ভাসানী জিয়াকে ধানের শীষ হ্যান্ডওভার করেছেন, তারা কি একটু ঘেটে দেখবেন না? এখন তো এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, এই ভুয়া কৃষক কবির হোসেন, এই মাওলানা ভাসানী, আবার এটা করতে যেয়ে জানলাম যে ভাসানীর অফিসটা পর্যন্ত বিএনপি জোর দখল করেছে, এটা বিএনপির নিজস্ব সম্পত্তি নাকি ছিল না। তো এটার পাশাপাশি আমি এর আগেও একাধিকবার বলেছি, এই যে তারেক রহমান দেশব্যাপী যে এখন একটা অনিশ্চয়তা, সারা পৃথিবীর অবস্থা, বাংলাদেশের তেলের দাম, কৃষক পণ্যের মূল্য পাচ্ছে না, সারা দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, অর্থাৎ ক্ষমতা গ্রহণের সাথে সাথেই যে একটা হানিমুন পিরিয়ড থাকে, সেই সময়টা তিনি খুব পাচ্ছেন না বা তার জন্য ভালো যাচ্ছে না। সেই সময়ে তিনি সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, তার দিকে তাকালে মনেই হয় না যে পৃথিবী এবং দেশ এত বড় একটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এ কারণেই শুরুতে যে প্রশ্ন করছিলাম, আমার কয়েকদিন ধরেই এটি নিজের মাথার মধ্যে ঘুরছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কারা চালায়, কারা পরামর্শ দেয়, কারা বুদ্ধি দেয়। এবং সঙ্গত কারণে জাতীয় সংসদে দেখলাম একজন তরুণ সাংসদ প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান নমিনাল প্রাইম মিনিস্টার আর ফাংশনাল প্রাইম মিনিস্টার হলো বিএনপি সালাউদ্দিন আহমেদ। এটাও কিন্তু খুব মানে একটা উদ্বিগ্ন হবার মতো একটা কমেন্ট বা মন্তব্য বা বক্তব্য, যেটাই বলি না কেন। এই প্রশ্নটি রাখলাম। বিএনপি একটি বড় দল, তারা সন্ধ্যা রাতের ভোটে হোক আর যেভাবেই হোক ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা যেভাবে একের পর এক সার্কাস দেখাচ্ছে, তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সালে যে একটা নির্বাচন হয়ে গেল, জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনি ভোট দিয়েছেন। আপনি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছেন, কটার সময় গিয়েছেন? ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কত ছিল? আপনি যখন গেছেন তখন কতজন ভোটারের উপস্থিতি ছিল? দিন শেষে ভোটের যে ফলাফল যখন বের হলো, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? তারপর রাতে যখন ভোটের ফলাফল আপনি দেখলেন, ভোটার উপস্থিতি দেখলেন, এবং যেভাবে জয় এবং পরাজয় নির্ধারিত হলো, তাতে করে আপনি কি হ্যাপি, খুশি? যদি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খুশি না থাকেন তাহলে আপনাকে দায় পরিশোধ করতে হবে। কি দায় পরিশোধ করতে হবে সেটি নিয়ে কথাবার্তা বলছি। প্রথমত হলো যে আমরা আমাদের সমাজে অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা বুঝি, কিন্তু আমরা বলি না। অনেক সত্য
আমরা জানি, কিন্তু আমরা সেটা প্রকাশ করি না। কেন করি না? অনেক কিছু হারানোর ভয়ে। কেন করি না? আত্মমর্যাদার কারণে। কেন করি না? নিজেদের ভিতরকার যে ক্লেদ, মানে কাদা, এটা বাইরে আনতে আমরা চাই না। আমরা 2014, 18, এরপর 2024 যে এক একটা নির্বাচন নামে যে প্রহসন, তার চাইতে শতগুণ ভালো একটা নির্বাচন 2026 সালে হয়েছে, এটা সত্য। 2 নম্বর হলো, অতীতের নির্বাচনগুলোতে যে সহিংসতা হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, দৃশ্যত আমরা এই ধরনের কোনো খবর পাইনি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়াটি ছিল শান্তিপূর্ণ। কিন্তু এখানে যে সমস্যাগুলো আমাদের দেখা দিয়েছে সেটা হলো, এই নির্বাচন ঠিকমতো হবে না। নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস দেবেন না। দেশের যারা পলিটিক্যাল এক্সপার্ট, তারা বলতে গেলে 100% তারা সবাই বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না, তিনি ক্ষমতা ছাড়বেন না। এতগুলো মানুষ তো জ্ঞানীগুণী মানুষ, ভুল হতে পারেন না, তারা সবাই সঠিক। এখন তাহলে প্রশ্ন হলো, তারা নির্বাচন তিনি দিচ্ছেন কেন? বিভিন্ন কারণে দিতে পারেন। প্রথম কারণ হলো, অল অন এ সার্টেন এমন কিছু ঘটনা ঘটে গেছে পর্দার আড়ালে, তিনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। অথবা অল অন এ সার্টেন এমন কিছু ঘটনা ঘটে গেছে, তার কাছে মনে হয়েছে তিনি ক্ষমতায় থাকলে তার যে লাভ হবে, তার চেয়ে বরং একটা নির্বাচন দিয়ে তিনি যদি ক্ষমতাটা হস্তান্তর করেন, তার চেয়ে বেশি লাভ তার হবে। আদারওয়াইজ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তাদের যে বক্তব্য, আমি মনে করি দে ওয়ার রাইট। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নির্বাচনের পর যা কিছু ঘটছে, তার স্বার্থ, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তার স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ যতটা না নিশ্চিত ছিল, তার সাথে বেশি নিশ্চিত হয়েছে বা হবে, এটার যে গ্যারান্টি, সেই গ্যারান্টি না পেলে তিনি নির্বাচন দিতেন না। এই গেল একটা। 2 নম্বর হলো যে এখানে বিএনপি সুন্দর সময়, সঠিক সময় নির্বাচন হবে, তারপরে কোনো চক্রান্ত নাই, এই কথাগুলো নিয়ে তারা কখনো আশ্বস্ত হতে পারেনি। বরং নির্বাচনের একেবারে 3-4 দিন আগেও প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক চক্রান্ত চলছে পর্দার আড়ালে। যত সহজ মনে করছেন তত সহজ নয়, অনেক খেলাধুলা এখনো বাকি আছে। কথাগুলো শুনেননি? তো সেখানে কোনো খেলা হলো না, কিছু হলো না, পানির মতো জলবৎ তরলং, পানির মতো তরল একটি নির্বাচন হয়ে গেল। ইট মিনস এখানে তরলের নেপথ্যে বড় গরল হয়েছে। থার্ড, যারা বিরোধী দলে এসেছেন, কথা ছিল, বিশ্বাস ছিল, আশঙ্কা ছিল, তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং তারাই সরকার গঠন করবেন, কিন্তু এখন তারা বিরোধী দলে। তো এই যে তারা যে বিরোধী দলে এলেন, এটা তাদের সহজে মেনে নেওয়ার কথা নয়। অন্যান্য বিরোধী দলের মতো, অতীতকালের মতো তাদের বিদ্রোহ করার কথা, এবং তারা যে সত্যিকার যদি শক্তিমান হতেন, আওয়ামী লীগের মতো সাহসী হতেন, তাহলে এই যে জুলাই সনদ স্বাক্ষর, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোট বাস্তবায়ন নিয়ে দুটো যাকে বলা হয় যে ভোট হল, একটা হলো গণভোট আর একটা হলো পার্লামেন্টারি ভোট। এবং যেভাবে বিরোধী দল আশা করেছিল যে তারা দুটো শপথ নেবেন সবাই, তো সেখানে বিএনপি যখন শপথ নিল না, জামাত প্রথমে বললো তারা কোনো শপথই নেবে না। অল অন এ সাডেন যখন ভুল করে তারা শপথ নিল এবং দুটো শপথ তারা নিল, ইট মিনস বিহাইন্ড দ্য সিনিয়রিও দেয়ার হ্যাপেন্ড many থিংস, আমরা যেটা জানি না। সরকার গঠিত হওয়ার মাত্র 2 মাস অতিবাহিত হলো, কিন্তু এরই মধ্যে এই যে 3টি বিষয় বললাম, নির্বাচনের গরল, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়াদি, অন্যান্য যে বিষয়াদি, এগুলো নিয়ে ধীরে ধীরে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, যা কিনা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিরোধী দল বলার চেষ্টা করছে এটা একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা হুঙ্কার দিচ্ছে যে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, সংস্কার যদি বাস্তবায়িত না হয়, আর একটা আন্দোলন হবে।
সরকার প্রথমে এটা পাত্তা দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে ডাল মে কুছ কালা হয়, হয়তোবা অথবা সরকার খুবই গণতান্ত্রিক, অথবা সরকার খুবই উদার, অথবা সরকার ভয় পেয়ে গেছেন, যে কোনো কারণে হোক স্বয়ং সরকার প্রধান বলার চেষ্টা করছেন যে আমরা অক্ষরে অক্ষরে এই জুলাই সনদের প্রতিটি জিনিস আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, সরকার প্রধান আরো বলেছেন, জনাব তারেক রহমান, যে আমরা হলাম গিয়ে সেই দল, যে দল বেঁধে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে ঘটা করে অনুষ্ঠান করে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষরের জন্য পার্লামেন্ট ভবনে হাজির হয়েছিলাম। আমরা যখন হাজির হয়েছিলাম, এনসিপির যারা লোকজন, যারা এখন জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছে, তারা স্বাক্ষর করেননি, তারা মনের দুঃখে কক্সবাজার চলে গিয়েছিলেন। তাদের মাস্টার মাইন্ড, তাদের বস জামাত প্রথমে স্বাক্ষর করতে চায়নি, কিন্তু পরে আবার তারা স্বাক্ষর করলো। এটি নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে বহুত ভুল বোঝাবুঝি হলো। কাজে আমরা তো প্রথম যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছি। উই আর দ্য ফাদার অফ জুলাই সনদ, উই আর দ্য ফাউন্ডার অফ জুলাই সনদ, উই আর দ্য মেন্টর অফ জুলাই সনদ, উই আর দ্য সাকসেসর অফ জুলাই সনদ। কাজে আমরা অবশ্যই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। তো বিরোধী দল বলছে যে অক্ষরে অক্ষরে লাগবে না, প্রতিটি বাক্যে বাক্যেও লাগবে না, পৃষ্ঠায় পৃষ্ঠায় যা লিখে আছে ওটাই আপনারা বাস্তবায়ন করেন। তো এই যে বাহাস যত চলছে, ততই নির্বাচন নিয়ে প্রশ্ন আসছে যে আসলে নির্বাচনটি কেমন হয়েছে, হঠাৎ করে নির্বাচনটি হলো কেন, আর এই নির্বাচনে সত্যিকার অর্থে কারা জিতেছে। মানে আমরা যা দেখছি, যেখানে বিএনপি অনেকগুলো সিট পেয়েছে, জামাত তারা অভাবনীয় সফলতা লাভ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে পার্লামেন্ট বসেছে, আলাপ আলোচনা চলছে, এবং এখন পর্যন্ত আপনি রাজনীতির ময়দানে যা কিছু দেখছেন, খুব মোটা দাগে আপনি সমালোচনা করার মতো তেমন কিছু নয়, সবকিছুই সিস্টেমেটিক ভাবে চলছে। তাই যদি হয় তাহলে মানুষের মনে হাসি নেই কেন? তাই যদি হয় তাহলে যারা কর্তা ব্যক্তি, তাদের মুভমেন্টে কেন এত জড়তা? কেন জাতি ঘুরে দাঁড়াতে পারছে না? কেন চারিদিকে এত ফিসফাস হচ্ছে? কেন নির্বাচনকে আবার সামনে এনে একে অপরকে কটাক্ষ করার চেষ্টা করা হচ্ছে? কেন বিরোধী দল বলছে যে বর্তমান সরকার আওয়ামী লীগের চেয়েও খারাপ, শেখ হাসিনাকে তারা অনুসরণ করতে চাচ্ছে? কেন তারা এই কথাগুলো বলছে? আবার সরকার প্রধান বলছে যে সাবেক স্বৈরাচারের ভূত মানে শেখ হাসিনার ভূত বিরোধী দলের নেতা বা বিরোধী দল তাদের উপর ভর করেছে। কেন এই সকল কথাবার্তা বলছে? তাহলে আমরা যে পর্দার সামনে যে বিজয়ী যে গ্রুপটিকে দেখতে পাচ্ছি, তারা কি আসল বিজয়ী নন? কিংবা যাদেরকে আমরা পরাজিত হয়ে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে দেখছি, তারা কি আসলে পরাজিত নন? নাকি কেউ সুতো ধরে টানছে, বা কেউ খেলছে, কেউ নড়াচড়া করছে? কিংবা এই যে একটা রাজনীতি, ইংরেজিতে একটি শব্দ রয়েছে, ট্রাম্বলিং ইন ফেয়ার, কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। কখনো আনন্দেও থরথর করে পতপত করে কাঁপতে থাকে, যেমন ঘুড়ি, মৃদুমন্দ বাতাসে গাছের পাতা, ফুল, এগুলো সব কাঁপতে থাকে। তো এগুলোকে ট্রাম্বলিং বলা হয় না। যখন ভীত সন্ত্রস্ত হয়ে, তারপরে মৃত্যু ভয়ে প্রকম্পিত হয়ে কাঁপতে থাকে, ওটাকে বলা হয় ট্রাম্বলিং ইন ফেয়ার। আমাদের যে রাজনীতি, সে রাজনীতি তো পুরনো, বহুদিনের পুরনো। সেই রাজনীতির কম্পনে দেশের প্রতিটি মানুষ বুঝতে পারে। সেক্ষেত্রে গত এই 2 মাস, তার আগের 17-18 মাস, সব মিলিয়ে যে 20 মাসের যে সময়, কেন পুরো রাজনীতির অঙ্গন কাঁপল? কেন একটা সময় বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো 1, 2, 3, 4 তারেক রহমানের টিনের চালের কাউয়া, তারেক আমার, আবার এখন তারা বলছে তারেক আমার আব্বা, তারেক আমার সবকিছু। এত দ্রুত কেন কাঁপছে? যখন একজন জামাতের আমিরকে বলা হতো অলি আল্লাহ, গাউস কুতুব, টাটকা অলি, সময়ের ব্যবধানে এখন কত বাজে কথাবার্তা বলা হচ্ছে। এই কয়দিন আগে দেখা গেল সারা বাংলাদেশ চালাচ্ছে ইল্লু, পিঙ্কু, প্রথম আলো পুড়িয়ে দাও, ওটা করো, ওটা ধরো, ওকে অ্যারেস্ট করো, আনিস আলমগীরকে অ্যারেস্ট করো।
নো ইল্লু নো পিঙ্কু। কেন এত উত্থান, কেন এত পতন? এত দ্রুত নায়ক তৈরি হয়, এত দ্রুত খলনায়কে পরিণত হয়ে যায়। তো সেই দিক থেকে রাজনীতিতে এই যে গত 2 মাসে আমরা যাদেরকে বিজয়ী হিসেবে দেখছি, তারা কি আসলে বিজয়ী? যাদেরকে বিরোধী দল হিসেবে দেখছি, তারা কি আসলে বিরোধী দল, নাকি গোপন কোনো সমঝোতার ফল? কিংবা যেটাকে আমরা সমঝোতার ফল বলছি, সেটা কি নতুন আর একটা যুদ্ধের প্রস্তুতি, আর একটি আন্দোলনের হুঙ্কার? আমরা যে আওয়ামী লীগকে হিসাবের বাইরে রাখছি, সে আওয়ামী লীগের আবার কি প্রত্যাবর্তন হবে? যে শেখ হাসিনাকে আমরা এখন ধর্তব্যের মধ্যে রাখতে চাচ্ছি না, সে হাসিনা কি আবার পুনর্বাসিত হবে? নাকি সেই যে রংপুর থেকে জাগোবাহে কোনটা সবাই বলে আবার কোন আবাবিল পাখির দল নতুন কিছু নিয়ে, নতুন কোনো দাবি দেওয়া নিয়ে আমাদের রাজপথ প্রকম্পিত করবে? কথাগুলো বলছি এই কারণে, সময়টা আন্দাজ করা যাচ্ছে না। আমাদের কর্ম এবং একই সঙ্গে প্রকৃতি, একই সঙ্গে আন্তর্জাতিকতা, একই সঙ্গে যুদ্ধ বিগ্রহ, আঞ্চলিক কূটনীতি, দেশের মধ্যে পাহাড় সম নানা রকম সমস্যা, সব মিলিয়ে আমাদের সবার বিশ্বাসকে তছনছ করে দিয়েছে। আর বিশ্বাস যখন তছনছ হয়ে যায়, মানুষ ঠিকমতো দেখতে পারে না, মানুষ ঠিকমতো বুঝতে পারে না, মানুষ হাত তাড়াতে থাকে, মানে হাত দিয়ে খুঁজতে থাকে। সে ধরুন আপনি ডুবে আছেন পানির মধ্যে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনি হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করেন, হাতড়াতে থাকেন। অন্ধকারের মধ্যে মানুষ যেভাবে হাতড়াতে থাকে, আমরা এখন এই শহরে হাতড়াচ্ছি কোথায় ডিজেল আছে, কোন পেট্রোল পাম্পে গেলে 10 লিটারের পরিবর্তে 20 লিটার তেল পাওয়া যাবে, কোথায় গেলে 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা অতিক্রম করার পরে, বসে থাকার পরেও শেষমেশ তেল পাওয়া যাবে। আমরা হাতড়াচ্ছি সবাই। আজকে আসছিলাম, আব্দুল তুষারের গাড়িতে আমাকে নামিয়ে দিয়ে গেল আমার বাড়িতে। সে খুব বিনয়ের সাথে, টেলিভিশন ব্যক্তিত্ব, কাকে যেন রিকোয়েস্ট করছিল যে ভাই আমাকে 10 লিটার একটু তেলের ব্যবস্থা করে দেন, আমার 10 লিটার তেল হলে আমি একটু চলতে পারি, এরকম একটি অবস্থা। এটা হয়ে গেছে, এটা তো আসলে আমাদের হওয়ার কথা ছিল না। কিংবা এর বাইরে আরো অনেক সমস্যাগুলো, যেগুলো মানে সমাধানের কোনো পথ নেই, আমরা শুধু হাতড়াচ্ছি কি হবে। অনেক বড় বড় মানুষ, এক বন্ধু, আমার এক বন্ধু খুব মানে গুলশানের মতো জায়গাতে